আমি সুভাষ বলছি। শৈলেশ দে, পর্ব 15। এবার শুরু হলো মন্ত্রণা সভা। কি করা যায় এমন বিষয়কে নিয়ে সর্বাগ্রে তার নিরাপত্তার প্রশ্ন। এ ব্যাপারে যা হোক একটা কিছু ব্যবস্থা করতেই হবে। অনেক ভেবেচিন্তে সুভাষ তার অভিমত জানালেন। বিনয় বিদেশে চলে যাক। চিরদিন কারো পক্ষে পুলিশের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা সম্ভব নয়। একদিন না একদিন ধরা তাকে পড়তেই হবে। তার চাইতে আপাতত সে তাদের নাগালের বাইরে চলে যাক। একই অভিমত ব্যক্ত করলেন মেজদা শরৎ বোস, আচার্য P.C. রায়, লেডি অবলা বসু প্রমুখ সবাই। হ্যাঁ, বিদেশে চলে যাওয়াই ভালো। অসাধ্য সাধন করতে হরিদাসবাবুর জুড়ি ছিল না। শুধু রভা কোম্পানির অস্ত্র লুণ্ঠন নয়, পরবর্তীকালেও তিনি তার প্রমাণ রেখেছিলেন বারবার। এবারও তাই করলেন। সঙ্গে সঙ্গে তিনি হাত করে ফেললেন মিস্টার মিল নামক কিংস জর্জ ডকের একজন পদস্থ কর্মচারীকে। ঠিক ভোর 5টায় তিনি উঠে বসলেন এক জাহাজে, তারপর সোজা ইটালি। ব্যাস, আর কি চাই? সব বৃথা। বেঁকে বসলেন বিনয় নিজেই, কারণ বিভির পরবর্তী অভিযান সে এক ভয়ঙ্কর দুঃসাহসিক পরিকল্পনা। এমন ভয়ঙ্কর কথা সেদিন বোধহয় কারো পক্ষে চিন্তা করাও সম্ভব ছিল না। সাম্রাজ্যবাদী ব্রিটিশের সবচাইতে শক্ত ঘাঁটি রাইটার্স বিল্ডিং। এবার সেই শক্ত ঘাঁটির ওপর আঘাত হানতে হবে। আঘাতে আঘাতে ওদের সমস্ত দম্ভকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে হবে। পরিকল্পনা প্রস্তুত। দলের অন্যতম নেতা প্রফুল্ল দত্ত শুধু অ্যাকশন স্কোয়াডের সদস্যই নয়, একজন ইঞ্জিনিয়ারও বটে। তাঁর সাহায্যে রাইটার্স বিল্ডিংয়ের কোথায় কোন তলার কার ঘর, তার খুঁটিনাটি সমস্ত কিছুরই একটা নকশা হাতে এসে গেছে। দিন তারিখও স্থির হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা মাত্র। প্রথম লক্ষ্য কারা বিভাগের সর্বময় কর্তা কর্নেল সিম্পসন। অনেক রক্তই সেদিন ঝরেছিল আলিপুর জেলে বন্দি সুভাষের দেহ থেকে। কারা বিভাগের অধিকর্তা হিসাবে তাকেই এবার নিজের রক্ত দিয়ে সুভাষের সেই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। বিনয় চিরদিনই স্বল্পভাষী। সব শুনে এবারও মাত্র দুটি কথার মধ্যে দিয়েই তিনি তার অভিমত জানালেন, আমি যাব। সেদিন যারা বিভির কার্যকরী সংসদের সদস্য পদে অধিষ্ঠিত ছিলেন তারা হলেন দলের ছোট বড় সবার একান্ত প্রিয় মেজদা হরিদাস দত্ত, সত্য বক্সী, মেজর সত্যগুপ্ত, ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়, প্রফুল্ল দত্ত, মনীন্দ্র রায় ও রসময় সুর। কার্যকরী সংসদের প্রধানতম সহায়ক ছিলেন জ্যোতিষ জোয়ারদার, জ্যোতিষ গুহ, তেজময় ঘোষ, জিতেন সেন, সুধীর নন্দী, অশোক সেন, গোপাল সেন, অনিমেষ রায়, শচীন ভৌমিক, মণি সেন আর নির্মল গুহ। মহিলা কর্মী সংগঠনের ভার ছিল অধ্যাপিকা মীরা দত্তগুপ্তার উপর। অস্ত্রশস্ত্র তার কাছে গচ্ছিত রাখা হতো কখনো কখনো। পিতা উচ্চপদস্থ সরকারি কর্মচারী, সুতরাং সব দিক থেকেই নিরাপদ। ভূপেন রক্ষিত রায় ও মেজর সত্যগুপ্ত বন্দী হওয়ার পর ক্রমশ গড়ে উঠেছে একটি অ্যাকশন স্কোয়াড। সেই স্কোয়াড পরিচালনা করতেন মেজদা হরিদাস দত্ত, প্রফুল্ল দত্ত, রসময় সুর, নিকুঞ্জ সেন আর সুপতি রায়। প্রস্তাব শুনে সবাই সমর্থন জানালেন এক বাক্যে। বিনয় নিজেই যখন আগ্রহ প্রকাশ করেছে তখন তার ওপর আর কোনো প্রশ্নই ওঠে না। ঠিক হলো, অভিযান পরিচালনা করবেন বিনয় স্বয়ং। সঙ্গে থাকবেন আরও দুজন মৃত্যু ভয়হীন তরুণ বিপ্লবী, দীনেশ গুপ্ত আর বাদল গুপ্ত। দীনেশ গুপ্ত বিভির দুরন্ত দুঃসাহসিক সৈনিক। দীনেশ গুপ্ত চোখে দিগন্ত সীমার মতো উন্মুক্ত স্বচ্ছ দৃষ্টি, বুকে দুর্বার সাহস, পেশিবহুল স্বাস্থ্য আর প্রাণ প্রাচুর্যে যেন উপচে পড়ছে তার জীবন পাত্র। শিল্পী, কবি, দার্শনিক প্রতিটি বিশেষণেই ছিল তাঁর সম্বন্ধে সমানভাবে প্রযোজ্য। সাহিত্যিক হিসাবেও পিছিয়ে ছিলেন না। মাসিক প্রবাসী পত্রিকায় তার লেখা গল্প ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছিল প্রচুর। তাছাড়া রবীন্দ্রনাথ তো বলতে গেলে তার ধ্যান জ্ঞান সব কিছু।
এমন রবীন্দ্রভক্ত সত্যি বিরল ছিল তখনকার দিনে। তবে সবার উপরে তার অপূর্ব সাংগঠনিক শক্তি। পরবর্তীকালে যে মেদিনীপুর একদিন অগ্নিযুগের ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছিল, তার মূলে ছিলেন এই দীনেশ। তিনিই ছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের মেদিনীপুর শাখার প্রতিষ্ঠাতা। হঠাৎ নির্দেশ দেওয়া হলো, তোমাকে মেদিনীপুর যেতে হবে দীনেশ, ওখানকার ছেলেদের সঙ্গবদ্ধ করা দরকার, আশা করি তুমি তা পারবে। সঙ্গে সঙ্গে ঢাকা ত্যাগ করে মেদিনীপুর কলেজে গিয়ে ভর্তি হলেন দীনেশ। আমি পারবো, পারতেই হবে আমাকে, যত বাধা বিপত্তি মাথা উঁচিয়ে আসুক না কেন সবকিছু পর্যদুস্ত করে আমাকে এগিয়ে যেতে হবে আপন লক্ষ্যের দিকে। কাজ, কাজ আর কাজ, নিরবিচ্ছিন্ন কাজ। নতুন জীবন নতুন পরিবেশে দেখতে দেখতে কাজের নেশায় মশগুল হয়ে গেলেন দীনেশ। কাজ ছাড়া আর সবকিছুই বুঝি চাপা পড়ে গেল মনের অতল গভীরে। ফল হলো আশাতীত। দেখতে দেখতে ঘুমন্ত দৈত্য যেন জেগে উঠল কোনো মায়াকাঠির স্পর্শ পেয়ে। শেষ পর্যন্ত এমন অবস্থা দাঁড়ালো যে ছেলেদের ধরে রাখা দায়। উন্মত্ত তরুণ রক্ত যেন অসহ্য আবেগে ফেটে পড়তে চায়। কাজ চাই, কাজ চাই। হঠাৎ আবার একদিন জরুরি তলব এসে হাজির। অবিলম্বে ঢাকা চলে এলো দীনেশ, তোমাকে বড্ড দরকার। উপযুক্ত সহকর্মীর হাতে মেদিনীপুরের ভার ন্যস্ত করে সঙ্গে সঙ্গে আবার ঢাকাতে। আগে পার্টি, তারপর অন্য কথা। ব্যক্তিগত সুখ সুবিধার সেখানে কোনো প্রশ্নই ওঠে না। 7 নম্বর ওয়ালিউল্লাস লেনের মতো বিভির আরেকটি গুপ্ত ঘাঁটি ছিল নিউ পার্ক স্ট্রিটের একটি দোতলা বাড়িতে। নিচে দলীয় সদস্য ডাক্তার অনিমেষ রায় ও ডাক্তার হিমাংশু ব্যানার্জির চেম্বার। দোতলায় আত্মগোপনকারী বাঘা বাঘা সব বিপ্লবী। অ্যাকশন স্কোয়াডের সদস্য নিকুঞ্জ সেন ও সুপতি রায় তাঁদের মধ্যে রয়েছেন। আর রয়েছেন দীনেশ ও বাদল। সতর্কতা হিসাবে আগে থেকেই তাদের এখানে এনে রাখা হয়েছে। 7ই ডিসেম্বর, অভিযানের আর একদিন মাত্র বাকি। ওদিকে প্রস্তুতি পর্ব শেষ। আগ্নেয়াস্ত্রগুলো বারবার পরীক্ষা করে দেখা হয়েছে। বহুমূল্য ইউরোপিয়ান পোশাক পরিচ্ছদগুলো তৈরি হয়ে এসে গেছে। ওই পোশাকের ঠাট দেখিয়েই কাল 3 জনকে গটগট করে ঢুকে যেতে হবে রাইটার্স বিল্ডিংয়ের অভ্যন্তরে, যেন কোনো বড় দরের অফিসার আর কি, নইলে দ্বাররক্ষীর কাছ থেকে বাধা পাওয়া বিচিত্র নয়। হঠাৎ একটি জরুরি কথা মনে পড়ে গেল নিকুঞ্জবাবু। নকশাতে খুঁটিনাটি সব কিছু দেয়া থাকলেও বিরাট ওই রাইটার্স বিল্ডিংয়ের অলিগলি সম্বন্ধে কারো কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। কাউকে একবার দেখিয়ে শুনিয়ে আনলে কেমন হয়? বিনয় পলাতক, তার সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু ওদের কাউকে একবার ঘুরিয়ে আনলে ক্ষতি কি? শেষ পর্যন্ত বাদলকে নিয়েই পথে পা দিলেন নিকুঞ্জবাবু। বাদল শুধু তার স্কুলের ছাত্রই নয়, নিজের হাতে গড়া উপযুক্ত শিষ্যও বটে। নিরলস কর্মী বাদলকে তার চাইতে বেশি আর কে জানে। সন্ধ্যার আগেই আবার তারা ফিরে এলেন যথাস্থানে। পরিচিত লোকের সাহায্যে বাদলকে সব দেখিয়ে শুনিয়ে দিতে কোনো অসুবিধা হয়নি, সুতরাং সব দিক থেকেই নিশ্চিন্ত। রবীন্দ্রনাথের বলাকা নিয়ে দীনেশ তখন ধ্যানমগ্ন। দেখে মনে হয় এ যেন এতদিনকার চেনা সেই দীনেশ নয়, আমূল পরিবর্তিত কোনো ভিন্ন সত্তা। শান্ত স্নিগ্ধ সমাহিত দীনেশের এই রূপ চিন্তাও বুঝি করা যায় না। অজ্ঞাতেই কখন মনটা কানায় কানায় ভরে ওঠে নিকুঞ্জবাবুর। আজও একান্ত প্রিয় দীনেশ ও বাদল তাদের চোখের সামনে রয়েছে, কিন্তু কাল শুধু ভাগ্যদেবতাই বলতে পারে কাল ওদের অদৃষ্টে কি অপেক্ষা করে আছে, আশীর্বাদ না অভিশাপ। শোনো দীনেশ, তন্ময়তা ভেঙে বললেন নিকুঞ্জবাবু, তুমি তো খেতে ভালোবাসো, কাল যাবার আগে কি খেতে চাও বলো। হ্যাঁ, বলাকা রেখে নিমেষে ধর্মর করে উঠে দাঁড়ালেন দীনেশ। খাওয়াবেন? ঠিক আছে, রাজি আছি, তবে মেনু ঠিক করে দেব আমরা। আর একটা কথা বলি, আর না বলা পর্যন্ত খাইয়ে যেতে হবে। কি বলিস বাদল? মনে মনে হাসলেন বাদল। খাইয়ে বলে দীনেশদার বরাবরই মনে মনে বেশ একটু গর্ব আছে। দেখা যাবে কালই তার সেই গর্ব কোথায় থাকে। চেনে না তো বাদলগুপ্তকে? 1930 সাল 8ই ডিসেম্বর, অগ্নিযুগের রক্তরাঙা ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন। সকাল থেকেই সাজ সাজ রব পড়ে গেল নিউ পার্ক স্ট্রিটের সেই গুপ্ত কেন্দ্রে। দিন আগত ওই প্রথমেই শুরু হলো দীনেশ বাদলের সেই ফিস্ট। সে এক দেখার মতো জিনিস বটে। যেমন দীনেশ তেমনি বাদল। এ বলে আমায় দেখ
ও বলে আমায় দেখ, দুজনেই সমান, কেউ হার মানতে রাজি নন। আর মাংস দেব দীনেশ? প্রশ্ন করলেন নিকুঞ্জবাবু। সে কি? দীনেশ অবাক। এখনো তো শুরুই করিনি। তোমাকে দেব বাদল? আপনি দিতে থাকুন, সময় হলে আমিই মানা করব। পারবি নে বাদল, পারবি নে, তেড়ে ওঠেন দীনেশ। আমার সঙ্গে টেক্কা দিয়ে কোনো লাভ নেই, হেরে ভূত হয়ে যাবি। নিজের মধ্যেই একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করলেন নিকুঞ্জবাবু। স্বাধীনতার বেদিমূলে আজ ওদের চরম আত্মোৎসর্গের দিন। কেউ ফিরবে না, কেউ কোনোদিন আর পৃথিবীর মুখ দেখবে না। কিন্তু দেখে কে বলবে যে তার জন্য ওদের মনে এতটুকুও দুর্ভাবনা আছে? মৃত্যু যেন ওদের কাছে একটা খেলা মাত্র। অথচ কতই বা বয়স ওদের। বিনয়ের 22, দীনেশের 20, বাদল 18-এ পা দিয়েছে মাত্র। ভাবতেও যেন অবাক লাগে। খাওয়া শেষ, কিছুই পড়ে নেই, কিছুই অবশিষ্ট নেই, সব শেষ, জামাকাপড় পরাও শেষ, এখন শুধু অপেক্ষা মাত্র। দেখে আস্তে আস্তে বেরিয়ে গেলেন নিকুঞ্জবাবু। একটা ট্যাক্সি ডেকে আনা দরকার। তারপর সোজা খিদিরপুরের পাইপ রোডের মোড়ে। বিনয়কে নিয়ে ওখানে এসে রসময়বাবু অপেক্ষা করবেন বলে ঠিক হয়ে আছে। খানিক বাদেই নিকুঞ্জবাবু ফিরে এলেন ট্যাক্সি নিয়ে। আর দেরি নয়, এবার ওদের ডেকে আনলেই হয়। ডাকতে গিয়েও কিন্তু ডাকতে পারলেন না নিকুঞ্জবাবু। তার আগেই কি শুনে স্তব্ধ হয়ে গেল তার চলার গতি। ভেতরে দীনেশ তখন তন্ময় হয়ে আবৃত্তি করে চলেছে তার একান্ত প্রিয় কবি রবীন্দ্রনাথের এবার ফিরাও মোড়ে কবিতা থেকে বিশেষ কয়েকটি লাইন। যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণে, সংকট আবর্ত মাঝে দিয়েছে সে বিশ্ব বিসর্জন, নির্যাতন লয়েছে সে বক্ষপাতী, মৃত্যুর গর্জন শুনেছে সে সঙ্গীতের মতো। নিদারুণ শূন্যতায় বুকটা হাহাকার করে ওঠে নিকুঞ্জবাবুর। দীনেশের আবৃত্তি শুধু আজই নয়, কতদিন, কত সন্ধ্যায়, কত নিভৃত অবকাশে দীনেশের কণ্ঠ এমনি করে ক্ষণে ক্ষণে মুখর হয়ে উঠেছে। আজ সব কিছুর রীতি, সব কিছুর পরিসমাপ্তি, লগ্ন আসন্ন। মন না চাইলেও এবার তাকে বিদায় দিতে হবে, চিরবিদায়। এক মুহূর্তের দ্বিধা, তারপর আস্তে আস্তে ডাকলেন নিকুঞ্জবাবু, দীনেশ। কে? নিমেষে বাস্তবতা পৃথিবীতে নেমে এলেন দীনেশ ও আপনি। ট্যাক্সি এসে গেছে বুঝি? গেট আপ বাদল, গেট আপ, কুইক, আমাদের যাত্রা হলো শুরু। ওদিকে মেটিয়া বুরুজের রাজেন গুহর বাড়িতেও তখন সেই একই দৃশ্য। সকাল থেকেই নিঃশ্বাস ফেলবার বুঝি সময় নেই বৌদির। ঠাকুরপো কী খেতে ভালোবাসেন, কোনটা বেশি পছন্দ করেন, এই নিয়েই তিনি ব্যস্ত। শুরু হয়েছে অবশ্য কাল থেকেই, তবে এখনও তার জের মেটেনি। কেবলই মনে হয় কিছু বুঝি বাদ রয়ে গেল। মাঝে মাঝে দুঃসহ বেদনায় বুকটা হাহাকার করে ওঠে, আবার পরেক্ষণেই প্রাণ ও শক্তির শক্তিতে সামলে নেন নিজেকে। আজ সব কিছুর পরিসমাপ্তি। স্নেহ বুভুক্ষ ভাইটি কাল থেকে আর কোনোদিনই তাঁর হাতে খেতে আসবে না। সকাল 7টা, বিনয় তখনও ঘুমে অচেতন, নিশ্চিন্ত নিরুদ্বেগ জীবনের সুগভীর নিদ্রা। বৌদি বারবার এসে দেখে গেছেন, তবু ইচ্ছা করেই ডাকেননি। কেমন যেন মায়া হয়েছে। আহা ঘুমোক, আর কতক্ষণই বা, তারপর তো হাজার ডাকলেও আর সাড়া মিলবে না। কিন্তু আর তো দেরি করা যায় না। 7:15 হয়ে গেল। সকাল 9টার মধ্যেই যে ওকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে। ঠাকুরপো, ঠাকুরপো, অসীম মমতা ঝরে পড়ল বৌদির কণ্ঠ থেকে। ধর্মর করে উঠে বসলেন বিনয়। ইস, কত বেলা হয়ে গেছে, আমাকে ডাকোনি কেন বৌদি? চাটা খেয়ে নাও ভাই, যাও মুখটা ধুয়ে এসো। মুখ ধুয়ে ফিরে এসে বিনয় অবাক। এ কি, এত মিষ্টি কেউ কখনো খেতে পারে? লক্ষ্মী ভাইটি, খেয়ে নাও। বৌদির চোখের তারায় সকরুণ মিনতি। তোমার হাতে যখন পড়েছি তখন আর উপায় কি? খেতে খেতে জবাব দিলেন বিনয়। কিন্তু আর তো বেশিক্ষণ দেরি করা যাবে না বৌদি। ঠিক 9টার সময় লোক এসে যাবে, তার আগেই আমাকে প্রস্তুত হয়ে নিতে হবে। আমি বরং এই ফাঁকে স্নানটা সেরে ফেলি। স্নান করে আসতে না আসতেই আবার খাবার তাগিদ। প্রতিবাদ করা বৃথা, সুতরাং বসতেই হলো। যাকে বলে রাজসূয় যজ্ঞের ব্যাপার। নানা রকম মাছ, মাংস, তরকারি, পোলাও, দই, মিষ্টি, কিছুই বাদ নেই। একজন কেন, 10 জনের পক্ষেও বুঝি এ খাবার খেয়ে শেষ করা সম্ভব নয়। খাও ভাই। বৌদির দু চোখে আসন্ন বর্ষণের ইঙ্গিত। নইলে এ দুঃখ আমার জীবনেও যাবে না। আমি যে তোমার জন্যই এসব করেছি। দেখো দেখি, হাসতে হাসতে বললেন বিনয়।
এত খাবার কখনো মানুষ খেতে পারে? তাছাড়া তুমি তো সবই জানো বৌদি, শরীর ভারী হয়ে গেলে লড়ব কি করে? কবজির জোর দেখাতে হবে তো। ঠিক আছে, তুমি দুঃখ করো না, আমি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি। খাবার শেষ, এবার পোশাকের পালা। সাধারণ পোশাক নয়, বহুমূল্য রাজবেশ, দামি স্যুট, দামি নেকটাই, দামি জুতো, সবকিছুই চোখ ঝলসানো ব্যাপার। মাথার হ্যাটটাও তাই। দীনেশ ও বাদলের জন্য একই ব্যবস্থা। দলের অন্যতম নেতা রসময় সুর এসে গেছেন। আর দেরি নয়। ওদিকে পাইপ রোডের মোড়ে হয়তো দীনেশ ও বাদল ইতিমধ্যেই এসে গেছে। অপূর্ব সংযমের বলে এতক্ষণ নিজেকে সংযত করে রাখলেও এবার আর কিন্তু নিজেকে ধরে রাখতে পারলেন না বৌদি। ভাতৃবিচ্ছেদের বেদনায় সহসা তিনি ভেঙে পড়লেন ছোট্ট শিশুর মতো। এ কি, নিমেষে নিজেকে দৃঢ় করে তোলেন বিনয়। যে দেশের মায়েরা যুদ্ধে যাবার আগে সন্তানকে নিজের হাতে সাজিয়ে দিতেন, সেই দেশের মেয়ে হয়ে এ সময় তোমার চোখে জল কেন বৌদি? তাছাড়া তুমিও দলের একজন সহকর্মী, তুমিও বিপ্লবী, এ দুর্বলতা তো তোমার সাজে না বৌদি। ঠিক কথা। সায় দিয়ে স্ত্রীর হাতের পোশাকগুলো খুলে দিলেন রাজেনবাবু। এই তো সত্যিকারের মানুষের কথা। ছেলে তোমার পরাধীন দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি করতে যাচ্ছে, এ সময় উপযুক্ত মায়ের মতোই তুমি তাকে নিজের হাতে সাজিয়ে দাও। নাও ধরো। এত বড় সৌভাগ্য, এত বড় সুযোগ জীবনে আর কোনোদিনই পাবে না। শুরু করো। আস্তে আস্তে নিজেকে দৃঢ় করলেন বৌদি। তাই তো, এমন ছেলে কজনের আছে? সে যে কত বড়, কত মহৎ, বীরের মতো আজ সে নিজেকে উৎসর্গ করতে চলেছে স্বাধীনতার বেদিমূলে। এ সময়ে চোখের জল ফেলা সত্যিই তার সাজে না। তার চাইতে নিজের হাতেই তিনি আজ তাকে সাজিয়ে দেবেন মায়ের মতো করে। যাই বৌদি। বিদায়ের আগে মাতৃসমা বৌদির পায়ের ধুলো মাথায় তুলে নিলেন বিনয়। এসো ভাই, একটি মাত্র কথা। আর কিছু বলার মতো শক্তি সত্যিই তখন ছিল না বৌদির। ইঙ্গিত করতেই পাঞ্জাবি ড্রাইভার গাড়িটা ছেড়ে দিল। লগ্ন আসন্ন, আর দেরি নয়। অপলক দৃষ্টিতে শেষ পর্যন্ত তাকিয়ে রইলেন বৌদি। যতক্ষণ দেখা যায় ততক্ষণই তাকিয়ে রইলেন। তারপর একসময় গাড়িটা মিলিয়ে গেল দৃষ্টির আড়ালে, আর তাকে দেখা গেল না।